মা, আমি আমার মায়ের বাড়িতে যাচ্ছি। আপনি তো জানেন মেয়েদের বিয়ের পর কিছুদিন স্বামীর সাথে গিয়ে বাপের বাড়িতে থাকতে হয়। তাই আমি কিছুদিন মায়ের বাড়িতে কাটিয়ে তারপর বাড়ি ফিরবো। কে বলেছে বিয়ের পর মেয়েদের মায়ের বাড়িতে গিয়ে থাকতে হয়? আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। উল্টে আমাদের বাড়িতে কোনো বৌমা বিয়ের 1 বছর পর মায়ের বাড়িতে যায় না। আমিও বিয়ের পর আমার মায়ের বাড়িতে 1 বছর যাইনি। 1 বছর বাদেই তুমি তোমার মায়ের বাড়িতে যেতে পারবে। 1 বছর মায়ের বাড়ি যেতে পারবে না শুনে দিয়ার মন একেবারে ভেঙে যায়। কারণ দিয়া তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তাই বাবা মায়ের দেখাশোনা করার জন্যই দিয়া খুব কাছাকাছি বিয়ে করে। কিন্তু বিয়ের পর শাশুড়ি মায়ের মুখে এরকম উদ্ভট নিয়মের কথা শুনে দিয়া বলে, আমি তো এরকম নিয়মের কথা আগে কোনোদিনও শুনিনি, আর এরকম কোনো নিয়ম হয় বলেও তো আমি জানি না। সারা জীবন সিরিয়াল সিনেমা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মেয়েকেই দেখেছি বিয়ের পর তার স্বামীর সঙ্গে কিছুদিন মায়ের বাড়িতে গিয়ে থাকে। আর আপনি কিনা বলছেন? একদম আমার মুখের উপর কথা বলবি না। শ্বশুর বাড়িতে আসার একদিনের মধ্যেই মুখে এত বুলি ফুটে গেল। এই শিক্ষা দীক্ষা দিয়ে তোমার বাবা মা শ্বশুর বাড়িতে পাঠিয়েছেন। আমি যখন তোমাকে নিয়মের কথা বলেছি তখন নিশ্চয়ই আমাদের বাড়িতে কোনো নিয়ম আছে। এরকম কথা বলতে না বলতেই আলপনা দেবী হঠাৎ করে প্রচন্ড পরিমাণে ঘামতে থাকে। কারণ আলপনা দেবী হাই প্রেশারের রোগী ছিল। সে মাঝে মধ্যে উত্তেজিত হয়ে গেলে ভীষণ পরিমাণে ঘেমে যায়। তাই মায়ের এরকম হঠাৎ করে অবস্থা দেখে অর্ণব খুবই ভয় পেয়ে যায়। মা, তুমি এইভাবে ঘামছো কেন? কি হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়া ওর মায়ের বাড়িতে যাবে না, কি আছে, 1 বছরেরই তো ব্যাপার। দিয়া, মা যখন আমাদের নিয়মের কথা বলছে তখন তোমাকে আমাদের বাড়িতে নিয়ম মেনে চলতে হবে। তুমি যদি 1 বছর মায়ের বাড়িতে নাই যাও তাতে কি এমন হয়ে যাবে বলো তো? অর্ণবের কথা শুনে দিয়া আর কিছু বলতে পারে না। কিন্তু দিয়ার তার মায়ের বাড়িতে যেতেও খুব ইচ্ছা হয়। মায়ের বাড়িতে যাওয়ার জন্য দিয়া অনেক কিছু কেনাকাটাও করে রাখে। কিছুক্ষণের মধ্যে দিয়ার মা আবার দিয়াকে ফোন করে বলে, কিরে দিয়া, কোথায় গেলি? আমি যে তোর জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বানিয়ে রেখেছি, এখনো এসে পৌঁছালি না কেন? আসতে এত দেরি হচ্ছে কেন? এই তো 2 পাড়া পরেই আমাদের বাড়ি। কি বলি বলো তো মা, আমি তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সবে বেরোচ্ছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা আটকে দিল। শাশুড়ি মা বলল এই বাড়িতে নাকি একটা নিয়ম আছে, বিয়ের পর বউদের 1 বছর নাকি তাদের মায়ের বাড়িতে যেতে নেই। আমি তো জীবনে প্রথমবার এরকম নিয়ম শুনছি। আমিও তো প্রথমবার এরকম কথা শুনছি। আমার মনে হয় তোর শাশুড়ি মা তোকে আমাদের বাড়িতে আসতে দেবে না বলে ঢপের চপ দিয়েছে। তোর শাশুড়ি মাকে দেখেই কিন্তু মনে হচ্ছিল শয়তান মহিলা। নেহাত তুই কাছাকাছি বিয়ে করতে জোর করলি বলে তোর বিয়ে দিলাম। যাই হোক, অত শত ভাবিস না, তুই জামাই বাবা জীবনকে পটিয়ে নিয়ে চলে আয়। আরে না গো মা, আমার শাশুড়ি মা হাই প্রেশারের রোগী। উনি একটু উত্তেজিত হয়ে গেলে শরীর খারাপ করে। তাই তো তোমার জামাইও 1 বছর মায়ের বাড়িতে যেতে না করে দিয়েছে। আমি তোমার হাতে চিকেন কষা খুব মিস করছি। আজকে ভাবলাম বাড়িতে গিয়ে তোমার হাতে চিকেন কষা খাবো, কিন্তু সে আর আমার কপালে জুটলো কোথায়। এভাবেই সেদিন দিয়া চাইলেও আর মায়ের বাড়িতে যেতে পারে না। দেখতে দেখতে বিকাল হয়ে আসে। বিকাল বেলাতেও দিয়াকে তার মায়ের সঙ্গে ফোনে গল্প করতে দেখে আলপনা দেবী অত্যন্ত রেগে যায়। কি হলো, তুমি আজকে বিকালে চা করলে না তো? তোমাকে কি সব কাজ নতুন করে বলতে হবে? শোনো মেয়ে, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এটাই তোমার বাড়ি। সব সময় মায়ের সঙ্গে ফোনে গল্প করলে হবে না। এখন তোমাকে আমাকে নিজের মা বলে আমার সেবা যত্ন করতে হবে। লোকে ঠিকই বলে, শাশুড়ি মা কি আর নিজের মা হতে পারে? না হলে আমাকে ঠিকই মায়ের বাড়িতে যেতে দিত। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আমাকে আঙুল বাঁকিয়েই সব কাজ করতে হবে। এই মনে করে দিয়া ঠিক করে সে তার শ্বশুর বাড়িতে না বলেই তার মায়ের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাবে। আর যেহেতু দিয়ার মায়ের বাড়ি খুব কাছাকাছি ছিল, তাই আলপনা দেবীর পক্ষে দিয়াকে সন্দেহ করাও সম্ভব নয়। সেই জন্য দিয়া মনে মনে নানান রকম ফোন দিয়ে আটতে থাকে। অন্যদিকে আলপনা দেবী মনে মনে ভাবে, না, বৌমাকে চোখে চোখে রাখতে হবে। শিক্ষিত বৌমা তো, যখন তখন আমার নাকের নিচ দিয়ে বেরিয়ে যাবে। বৌমাকে কিছুতেই ওর মায়ের বাড়িতে যেতে দেওয়া যাবে না। সারাক্ষণই তো দেখি বৌমা নিজের মায়ের সঙ্গে ফোনে গল্প করছে। না না না, আমাকে শুনতে হবে ওরা কি নিয়ে এত কথা বলছে। এই ভেবে আলপনা দেবী শুধু দিয়ার ঘরের আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে। তাই দিয়া তার মাকে ফোন করে কিছু বলতেও পারে না।
দেখতে দেখতে এভাবেই 2-4 দিন কেটে যায়। একদিন যখন দিয়া সকালবেলা বাজার করতে যাবে এমন সময়, বৌমা বাজারে যাচ্ছ নাকি? দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। আমারও বাজারে একটু পান সুপারি কেনার দরকার আছে। কালকেই তো পান শেষ হয়ে গেছে, আর পান কেনার কথা মনে ছিল না। শাশুড়ি মায়ের কথা শুনে দিয়ার খুবই রাগ হয়, কারণ দিয়া আজকে ভেবেই রাখে বাজার করার নাম করে সে তার মায়ের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে একটু দেখা করে আসবে। কিন্তু যেহেতু দিয়ার শাশুড়ি মা তার সাথে বাজার করতে যায়, তাই দিয়ার পক্ষে আর মায়ের বাড়িতে যাওয়া সম্ভব হয় না। বুড়িটা একদম মিটমিটে শয়তান, হয়তো ঠিক বুঝতে পেরেছে আমি আজকে মায়ের বাড়িতে যাব, সেই জন্যই আমার পেছন ধরলো। আমি যে কি করে মায়ের বাড়িতে যাই, আমার আর ভালো লাগছে না। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন আলপনা দেবীর এক বান্ধবী তার সঙ্গে দেখা করতে আসে। এই সুযোগে দিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। মা, আমি বরং দোকান থেকে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস কিনে আনি। মাসিমা আমাদের বাড়িতে গরমের দিনে এসেছেন, এদিকে ঘরে তো কিছুই নেই। আপনি একটু বসুন, আমি এখনই দোকান থেকে আসছি। না না, আমার বান্ধবীর সুগার আছে, তাছাড়া এই গরমের মধ্যে ওর কোল্ড ড্রিঙ্কস খেলে টনসিল বেড়ে যাবে, তাই কিছু আনার দরকার নেই। তুমি বরং রান্নাঘরে গিয়ে ওর জন্য গরম গরম আদা আর এলাচ দিয়ে চা বানিয়ে দাও, সঙ্গে যে কোনো ভাজা পোড়া বানাও। এবারও দিয়ার প্ল্যানটা একেবারে ভেস্তে যায়, কিন্তু দিয়াও হার মানার পাত্রী নয়। সে মনে মনে ঠিক করে যে কোনোভাবেই হোক শাশুড়ি মাকে ঠকিয়ে সে তার মায়ের বাড়িতে গিয়েই ছাড়বে। তাই সে মনে মনে নানান কিছু ভাবতে থাকে। কিরে, কতদিন হয়ে গেল তোকে দেখিনি? তুই তোর শাশুড়ি মাকে লুকিয়ে একটু আমার বাড়িতে আসতে পারছিস না? কালকে আমার খুব জ্বর এসেছিল রে মা, দেখ তুই যদি একটু আসতে পারিস। মায়ের মুখে এমন কথা শুনে দিয়ার খুব খারাপ লাগে, কিন্তু দিয়া কিছু করতে পারে না। কিছুক্ষণ পর অর্ণব অফিস থেকে বাড়ি ফিরলে, তোমার মা আমাকে 1 বছর আমার মায়ের বাড়িতে যেতে দেবে না, এদিকে তুমি সারাদিন অফিসে থাকো, আমাকে সময় দিতে পারো না, আবার আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাচ্ছ না। তাহলে আমাকে কেন বিয়ে করেছো তুমি বলো তো? ও, তুমি ঘুরতে যাবে আগে বলতে পারতে। আসলে আমাদের বাড়ির একটা নিয়ম আছে, তাই মা যখন বলছে 1 বছর না হয় তুমি মায়ের বাড়িতে যেও না। অবশ্য আমার অফিসেরও কাজ আছে, মানে আমার এখন অফিস থেকে বাড়ি ফিরতে লেট হয়ে যাচ্ছে, তুমি তো বুঝতেই পারছো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমার অফিস ছুটি হয়ে যাওয়ার পর আমি তোমার অফিসের নিচে দাঁড়িয়ে থাকবো, তারপর ওখান থেকে আমরা ডেটে যাব। তোমার নিশ্চয়ই এবার কোনো আপত্তি থাকার কথা নয়। দিয়ার কথা শুনে অর্ণব আর কিছু বলতে পারে না। পরের দিন দিয়া ঠিক করে অর্ণবের অফিস ছুটি হওয়ার 2 ঘন্টা আগে সে রেডি হয়ে বাড়ি থেকে বেরোবে, তাহলে সে 2 ঘন্টার মধ্যে বাপের বাড়ি থেকে ঘুরে চলে যেতে পারবে। কিন্তু এমন সময় আলপনা দেবী আবার দিয়াকে আটকায়। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আসলে মা, আজকে আপনার ছেলের সঙ্গে আমার ডেটে যাওয়ার কথা আছে, তাই ওর অফিস ছুটি হলে আমরা ঘুরতে যাব। আমি আপনার জন্য রাতে রান্না বান্না করে রেখেছি, সমস্ত খাবার বেড়েও রেখেছি, আপনি শুধু একটু মাইক্রো ওভেনে গরম করে খেয়ে নেবেন। আমার বাড়ির খাবার দাবার খেতে ভালো লাগছে না, আমিও আজকে তোমাদের সঙ্গে বাইরে খাবো। তোমরা দুজনে মিলে ঘুরতে যাচ্ছ, কই আমাকে তো একবারও বললে না কিছু। শাশুড়ি মায়ের কথা শুনে দিয়া এবার প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ যখনই দিয়া কোথাও যাওয়ার কথা বলে তখনই তার শাশুড়ি মা তাকে একা একা সেখানে যেতে দেয় না। আরে, আমি আপনার ছেলের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাবো, সেখানেও আপনাকে যেতে হবে? আপনার লজ্জা করে না? ছেলের বিয়ে দিয়েছেন কি করতে? ছি, আপনার মতো নিকৃষ্ট শাশুড়ি আমি জীবনে দেখিনি। 2 দিন বাদে আবার বলবেন ছেলের হানিমুনের সঙ্গে যাবেন, যত সব। তুমি আমাকে যা খুশি তাই বলে নাও, আমি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি তুমি তোমার মায়ের বাড়িতে যাওয়ার ধান্দা করছো। তুমি বৌমা হয়ে শাশুড়ির একটা কথা মানতে পারছো না। তুমি কিসের বৌমা? হ্যাঁ, না পারছি না, আমি এবার আপনার কোনো কথা মানতে পারবো না। তাতে যদি আপনার ছেলের সঙ্গে আমার ডিভোর্সও হয়ে যায়, যাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার মায়ের বাড়িতে যাব। প্রত্যেকটা মেয়ে বিয়ের পর তার মায়ের বাড়িতে যায়। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার কি আমার বাবা মাকে দেখতেও ইচ্ছা হতে পারে না? এইভাবেই দিয়া তার শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে দিয়া যখন কিছুটা পথ হেঁটে যায়, তখনই একজন প্রতিবেশী দিয়াকে ফোন করে বলে, এই যে নতুন বৌমা, তুমি তোমার রুগ্ন শাশুড়ি মাকে ফেলে কোথায় গেছো? আজকে যদি আমি ঠিক সময়ে তোমার শাশুড়ি মাকে না দেখতাম, তাহলে হয়তো উনি এতক্ষণে পরপারে চলে যেতেন। তুমি এখনই বাড়িতে এসো, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রতিবেশীর মুখে এমন কথা শুনি দিয়া তাড়াহুড়ো করে তখনই হাসপাতালে গিয়ে পৌঁছায়। শাশুড়ি মাকে বেডে শুয়ে থাকতে দেখে দিয়া খুবই অবাক হয়,
তোমার শাশুড়ি মা নাকি তোমাকে 1 বছর মায়ের বাড়িতে যেতে বারণ করেছিল, কিন্তু তুমি তোমার শাশুড়ি মায়ের কথা অমান্য করে এভাবে ড্যাং ড্যাং করে ওনার সামনে দিয়ে মায়ের বাড়িতে চলে গেছো। সেই জন্যই তো ওনার আজকে এরকম অবস্থা হয়েছে। আমার মায়ের অনেক দিন ধরে জ্বর হয়েছে, আমার মা আমাকে দেখতে চাইছে, তাই আমি মায়ের বাড়িতে যাচ্ছিলাম। আপনার যদি একটা মেয়ে থাকতো আর আপনার মেয়ের শাশুড়ি মা যদি তাকে বিয়ের 1 বছর পর্যন্ত মায়ের বাড়িতে যেতে না দিত, তাহলে আপনার কেমন লাগতো বলুন তো? না না, সে তো ঠিকই, তোমার তো নিজের মাকেও দেখা উচিত। হ্যাঁ রে আলপনা, তুই তো একবারও আমাদের বলিসনি বৌমার মায়ের শরীর খারাপ, সেই জন্য বৌমা মায়ের বাড়িতে যেতে চাইছে। তাছাড়া তোর কিন্তু এরকম নিয়ম করা একদমই উচিত হয়নি। তুই বৌমাকে 1 বছর কেন মায়ের বাড়িতে যেতে দিবি না? আসলে আমার দাদার বাড়ির বৌমা প্রায় দিনই মায়ের বাড়িতে গিয়ে বসে থাকতো। মায়ের কাছ থেকে কুশিক্ষা পেয়ে সংসারে অশান্তি সৃষ্টি করত। তারপর তো ছেলেকে নিয়ে আলাদা হয়ে গেল। সেই ভয়ে আমি বৌমাকে মায়ের বাড়িতে যেতে দিতাম না। আমি ভাবতাম বৌমা হয়তো মায়ের বাড়িতে গেলেই কুশিক্ষা পাবে আর আমার ছেলের সঙ্গে সংসার করবে না। তা আপনার যদি কোনো মেয়ে থাকতো, আপনিও কি আপনার মেয়েকে কুশিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতেন? চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে, আপনার হয়েছে ঠিক তাই। আপনি নিজে যেমন, অন্যকেও ঠিক সেরকমই ভাবেন। আমি ভেবেছিলাম তুমি 1 বছর আমাদের সঙ্গে থাকলে হয়তো নিজের বাবা মাকে ভুলে যাবে আর আমাকেই নিজের মা বলে মেনে নেবে, তাই আমি তোমাকে জোর করে মায়ের বাড়িতে যেতে দিইনি। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি আমার ভুল সত্যিই বুঝতে পেরেছি। এমন কথা শুনে দিয়া খুবই খুশি হয়। কয়েকদিনের মধ্যে আলপনা দেবী সুস্থ হয়ে উঠলে দিয়া এবার খুশি মনে অর্ণবের সঙ্গে বাপের বাড়িতে ঘুরতে যায়, কিন্তু এবার আর আলপনা দেবী তাকে কোনো রকম বাধা দেয় না। সারদা দেবী তার 3 ছেলে প্রতাপ, নিখিল এবং বিমলের সঙ্গে বাস করত। বড় ছেলে প্রতাপের বিয়ে দেওয়ার জন্য সে একদিন ভাঙন নামক একটি গ্রামে মেয়ে দেখতে চায়। সেখানে গিয়ে সে একসঙ্গে একই গ্রামের 3টি মেয়েকে পছন্দ করে ফেলে। কয়েক মাসের মধ্যেই সে রেখা, পূর্ণা এবং ময়না নামে 3 বন্ধুর সঙ্গে তার 3 ছেলের বিয়ে দিয়ে দেয়। সারদা দেবীর 3 বৌমাই রূপে গুণে লক্ষ্মী ছিল। তারা সারদা দেবীর অনেক সেবা যত্ন করত এবং তাদের শাশুড়ি মায়ের প্রতিটি উপদেশ অক্ষরে অক্ষরে পালনও করত। তাই সারদা দেবী তার বৌমাদের নিয়ে বেজায় খুশি ছিল। সারা পাড়ায় সে সবসময় সবার সঙ্গে তার বৌমাদের নিয়ে নাম করত। একদিন ভোর 5টার সময়, এই চল চল তাড়াতাড়ি কর, শাশুড়ি মা ঘুমাচ্ছে। যেই থেকে এই বাড়িতে এসেছি আমার পটি বন্ধ হয়ে গেছে, আর দেরি করিস না, চল তো, এবার যা হয় হবে। হ্যাঁ হ্যাঁ, আমি খোঁজও নিয়েছি, এদের বাড়ি থেকে 30 মিনিট দূরে একটা ফাঁকা নির্জন মাঠও আছে, ওখানে কেউ যায়ও না। চল চল, যে যার বদনাগুলো নে আর হাঁটা শুরু কর, আজকে তো বদনা পার্টি হবে, বদনা পার্টি। বাড়ির 3 বৌমা ভোরবেলা ঘুম থেকে উঠে লোটা হাতে নিয়ে মাঠের দিকে রওনা দেয়। বাহ, এ তো খুবই ভালো জায়গা, বসে পড় সবাই, আজকে শান্তি করে পটি করব। কতদিন যে পটি আটকে আটকে রেখেছি। আহ, মনটা একেবারে জুড়িয়ে গেল। এই খোলা আকাশের নিচে হালকা মৃদুময় বাতাস অনুভব করতে করতে পটি করার মজাই আলাদা, আর তার সঙ্গে তোদের সঙ্গে গল্প করার এক আলাদাই অনুভূতি। আজকে পেট হালকা করতে যেন অন্যরকমই মজা লাগছে। অনেকক্ষণ হয়ে গেল, চল এবার, শাশুড়ি মা উঠে গেলে আবার বিপদ হবে। তারা 3 জনে পেট হালকা করে বাড়ি ফিরে আসে। এই, যে যার বদনাগুলো লুকিয়ে ফেল, শাশুড়ি মা যেন দেখতে না পায়। বদনা? এই বদনাটা আবার কি জিনিস? কই দেখি, এটাকে বদনা বলে নাকি? এটা তো লোটা। হ্যাঁ মা, যেটাকে লোটা বলে সেটাকেই বদনা বলে, আমরা তো বদনা বলেই ডাকি। ও আচ্ছা, কিন্তু তোমরা এই লোটাগুলো নিয়ে কোথায় গিয়েছিলে? আমি সেই কখন থেকে উঠে বসে আছি, চা খাওয়ার অপেক্ষা করছি। বলো, এগুলো নিয়ে কি করছিলে তোমরা? মা, আমরা তো আমাদের বাগানের ফুল গাছগুলোতে জল দিতে গেছিলাম। 3 জন একসঙ্গে ফুল গাছে জল দিচ্ছিলাম, খুব মজা লাগছিল জানেন। ফুল গাছে জল দেওয়ার জন্য লোটা নিয়ে যাওয়ার কি দরকার? আর তাছাড়া আমাদের বাড়িতে তো লোটা ছিল না, তোমরা লোটা পেলে কোথায়? মা, আসলে আমরা বিয়ের আগে 3 জন মিলে গাছে জল দিতাম এই লোটাগুলো দিয়েই, তাই এই লোটাগুলোকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, বুঝেছি।
কিন্তু তাই বলে লোটা, লোকে দেখে কি ভাববে? সকাল সকাল লোটা নিয়ে চললো কোথায়? যাক, আমি মজা করছিলাম। যাও, এবার আমার জন্য চা করে নিয়ে এসো। বাপরে বাপ, আজকে তো বেঁচে গেলাম আমরা। সাবধানে থাকতে হবে। আমাদের তো এত উন্নত জায়গায় বিয়ে করাটাই ভুল হয়েছে। এখানে দেখি সবাই আবার বাথরুম ব্যবহার করে। আরে সেটা নয়, বাথরুম কি আমাদের গ্রামে ছিল না? অনেকের বাড়িতেই তো বাথরুম ছিল। আমরা চাইলেই তো বাথরুমে পটি করতে পারি, কিন্তু তিনজনে একসঙ্গে লাইন দিয়ে বসে গল্প করতে করতে কি আর পটি করতে পারবো বল? বেশ কয়েকদিন কেটে যায়। বাড়ির 3 বৌমা মিলে রোজ একইভাবে ভোরবেলা করে উঠে লোটা নিয়ে ফাঁকা মাঠে চলে যেত। এমনই একদিন তারা মাঠে বসে পটি করছিল। তখন একটা টর্চ লাইটের আলো তাদের চোখে পড়ে। এই কে রে? চোখে কে লাইট মারছে? লাইটটা বন্ধ করো, বন্ধ করো লাইটটা। এই পালা, এ তো আমাদের পাশের বাড়ির বুলটি কাকিমা, শাশুড়ি মায়ের বন্ধু হয়। পালা, শিগগিরই পালা। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা সারদার বাড়ির বৌমা না? তোমরা মাঠে পটি করতে এসেছো কেন? পটি করতে এসেছি কে বললো? আপনিও না? আমরা তো এক্সারসাইজ করতে এসেছিলাম। আমাদের বাড়িতে বাথরুম থাকতে মাঠে কেন পটি করব? হ্যাঁ, মিথ্যা কথা বলো না, আমি স্পষ্ট দেখেছি। দাঁড়াও, আজকে আমি তোমার শাশুড়ি মাকে বলে দেব। আমাদের পাড়ার বউ হয়ে তোমরা এসব নোংরামি করে বেড়াচ্ছ তাহলে। এই বলে বুলটি দেবী সেখান থেকে সোজা সারদা দেবীর বাড়িতে আসে। তার পেছন পেছন 3 বৌমাও ছুটে আসে। এই সারদা, এদিকে আয়। দেখ, তোর বৌমাদের কুকর্ম দেখে যা একবার। কি হলো কি? এত ভোরবেলা তুমি? কি হয়েছে দিদি? কি হয়েছে? তুই তো জানিস আমি প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠি, একটু হাঁটাহাঁটি করি। এটা আমার বহুদিন আগের অভ্যাস। আমি আজকে দেখি যে তোর বৌমারা লোটা হাতে নিয়ে কোথায় যেন হনপন হনপন করে হেঁটে যাচ্ছে। আমি একটু অবাক হয়ে ওদের পেছন পেছন যাই। গিয়ে কি দেখলাম জানিস? কি নোংরা, কি নোংরা! ছি ছি ছি! হ্যাঁ, কি দেখেছো বলো? কি করছিল ওরা? ওরা তো ভোরবেলা করে উঠে গাছে জল দিতে যায়। গাছে জল দেয় না ছাই, ফাঁকা মাঠে বন্য গাছপালায় আবার কে জল দেয়? ওরা 3 জনে একসঙ্গে লাইন করে বসে গান করতে করতে পায়খানা করছিল। ছি ছি ছি! এ বাবা, না না, বুলটি কাকিমা মিথ্যা কথা বলছেন কেন? আমরা তো আজকে একটা ভিডিও শুট করতে মাঠে গিয়েছিলাম। আসলে মা, আমরা আপনাকে একটা কথা জানাইনি। আমাদের 3 জনের অ্যাক্টিং করতে খুব ভালো লাগে, তাই আমরা লোটা নিয়ে একটা ফানি ভিডিও বানাবো বলেই গিয়েছিলাম। আর বুলটি কাকিমা আমাদের দিকে ভাবলেন যে আমরা। চুপ করো! আর কত মিথ্যা কথা বলবে তোমরা? ছি ছি! আমার জাস্ট ঘৃণা হচ্ছে তোমাদের প্রতি। এখনো পৃথিবীতে তোমাদের মতো মানুষ আছে আমি জানতাম না। দুনিয়া এত এগিয়ে গেছে আর তোমরা মাঠে গিয়ে ছি ছি ছি! নির্লজ্জ মেহায়া মেয়ে কোথাকার! মা, আপনি ভুল ভাবছেন। আমরা আজকে প্রথমবারই মাঠে গিয়েছিলাম। আমরা সত্যি বলছি। প্রথমবার নাকি লাস্টবার সেসব আমি দেখবো না। শোনো, আমার বাড়িতে এসব নোংরামি চলবে না বলে দিলাম। আমার বাড়িতে থাকতে হলে বাথরুম ব্যবহার করতে হবে। মা, আমাদের ভুল হয়ে গেছে মা। আমরা আর কোনোদিন এমন করব না। আমাদের এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকে যেন। বুলটি দিদি, তুমি আবার এই কথাটা পাড়ার কাউকে বলো না যেন, তাহলে সারা পাড়ায় আর মুখ দেখাতেই পারবো না আমি। এই, তুই কেন বললি যে আমরা আর মাঠে যাব না? মাঠে না গেলে আমরা বাঁচবো কি করে? সারাদিন তো গরুর মতো খাটাখাটি করি, মাত্র 1 ঘন্টা মাঠে বসে শান্তি পাই, সেটাও কি আর হবে না? কে বলেছে হবে না? আমার কথা শোন, আমরা এখন কিছুদিন কষ্ট করে মাঠে যাব না, বাড়ির বাথরুম ব্যবহার করব। কারণ শাশুড়ি মা এখন আমাদের পাহারা দেবে। কিছুদিন ধরে আমরা এখন এটা প্রমাণ করব যে আমরা আর মাঠে যাই না। তারপর কিছুদিন পর থেকে আমরা ভোর 3টের দিকেই বেরিয়ে যাব। তাহলে কেউ কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, তারপর বাড়ি এসে আবার ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু শাশুড়ি মা যে আমাদের লোটাগুলো লুকিয়ে ফেলেছে। আমরা আবার নতুন লোটা কিনে নেব। তোরা আবার চাপ নিচ্ছিস কেন? এভাবেই সময় কাটতে থাকে। সারদা দেবী বহু চেষ্টা করেও তাদেরকে পরিবর্তিত করতে পারছিল না। বাড়ির 3 বৌমাকে নিয়ে সে বিরক্ত হয়ে উঠেছিল। একদিন সরকার থেকে কয়েকজন সরকারি কর্মচারী একটা সার্ভে করতে তাদের পাড়ায় আসে। তারা এক এক করে সবার বাড়িতেই যাচ্ছিল। একইভাবে তারা সারদাদের বাড়িতেও আসে।
আমাদের সরকার থেকে পাঠানো হয়েছে। আসলে আমাদেরকে বাথরুম নিয়ে একটা সার্ভে করতে বলা হয়েছে। আপনাদের বাড়িতে বাথরুম আছে কিনা, আপনারা বাথরুম ব্যবহার করেন কিনা, এসব নিয়ে কিছু প্রশ্ন করার ছিল। প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি, আমার বাড়িতে বাথরুম আছে, কিন্তু আমার বাড়ির 3 বৌমায় মাঠে পেট হালকা করতে যায়। আমি ওদের ডাকছি, আপনি ওদের আচ্ছা করে বোঝান তো, যদি ওরা নিজেদেরকে চেঞ্জ করতে পারে। বৌমা, সব কোথায় গেলে? এদিকে এসো। কি হলো মা, বলুন। দেখুন, আপনারা মাঠে পটি করে আসছেন, ওই পটির ওপর মশা মাছি পোকামাকড় বসছে, আর তারপর ওগুলো আমাদের বাড়ির খাবার জলে এসে বসছে। এতে আমাদের শরীরে কত কি রোগ হতে পারে জানেন কি? আমরা আবার কার ক্ষতি করলাম? হ্যাঁ, আরে বাবা, সকাল সকাল এসব লেকচার শুনতে ভালো লাগছে না। আমরা আগেই তো বলে দিয়েছি, আমাদের পটি করার স্বাধীনতা আমরা কাউকেই কেড়ে নিতে দেব না। দরকার পড়ে এই বাড়ি ছেড়ে দেব। যান যান, কেটে পড়ুন এখান থেকে। আপনাদের সব ফালতু জ্ঞান অন্য কোথাও গিয়ে দেবেন। 3 বৌমা মিলে তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। সারদা দেবীর আর কিছু করার ছিল না। তারা যাতে বাড়ি ছেড়ে চলে না যায় সেই জন্য সেও বেশি কিছু বলতে পারত না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন তারা 3 জনে মিলে প্রত্যেক দিনের মতোই মাঠে পটি করতে যায়। তারা পরপর লাইন করে বসে পড়ে। 3 জনে জমিয়ে গল্প করতে করতে পটি করছিল। তখন হঠাৎই একটি ভয়ঙ্কর বিষধর সাপ এসে বড় বৌমা রেখাকে কামড়ে নেয়। সে যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পূর্ণা ও ময়না তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। সারদা দেবী খবর পাওয়া মাত্রই হসপিটালে ছুটে আসে। ডাক্তারবাবু, আমার বৌমা কেমন আছে? দেখুন, এখন কিছু বলতে পারছি না। বিষ সারা শরীরে ছড়িয়ে গেছে। আমরা ইঞ্জেকশন দিয়েছি, এখন ওনাকে বাঁচানো সম্ভব হবে কিনা বলতে পারবো না। উপরওয়ালার কাছে প্রার্থনা করুন। এবার শিক্ষা হয়েছে তো তোমাদের। যাও যাও, আরো মাঠে যাও। যাও না, বেশি করে যাও। মাঠে না গেলে ওদের নাকি পটি হয় না। আজকে তোমাদের মূর্খমের জন্য এসব হলো। মা, আমাদের কি দোষ বলুন? আমরা তো... চুপ করো। এখনো মুখ থেকে কথা বেরোচ্ছে কিভাবে তোমাদের? তোমাদের দুজনকে সাপটা ছেড়ে দিল কেন? 3 জন মিলে আমার জীবনটা তছনছ করে দিল একেবারে। 3 জনকে একসঙ্গে সাপে কাটতে পারতো, তখন তোমাদের শিক্ষা হতো। দরকার নেই আমার তোমাদের মতো বৌমার। তোমরা বাড়ি থেকে চলে যাওয়ার ভয় দেখাতে না। আমি তোমাদের বলছি, হ্যাঁ চলে যাও, চলে যাও তোমরা। আমি আমার ছেলেদের অন্য জায়গায় বিয়ে দেব। মা, আমরা আজ যাব না মাঠে কখনো। আমাদেরও যদি সাপ কামড়ায় তখন কি হবে? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা, আমাদের ক্ষমা করবেন। আসলে মা, আমরা 3 জনেই সেই ছোটবেলা থেকে বন্ধু। ছোটবেলায় আমরা একসঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে খেলাধুলা করা, একসঙ্গে পুকুরে স্নান করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, একসঙ্গে ঘুমানো, সবই একসঙ্গে করতাম। আমাদের মধ্যে এত মিল ছিল, এত বন্ধুত্ব ছিল যে আমরা 3 জনে একই সঙ্গে মাঠে বসে পটি করাও শুরু করেছিলাম। সেই অভ্যাসটা আমরা এখনো ছাড়তে পারিনি। এই যে পেশেন্টের জ্ঞান ফিরেছে, উনি এখন বিপদমুক্ত। আপনারা চাইলেই দেখা করতে পারেন। বৌমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। মা, আমাকে ক্ষমা করে দিন। এই তোরা শোন, আমি আর তোদের সঙ্গে মাঠে পটি করতে যেতে পারবো না। আমি বাথরুমেই পটি করব। আমি তোদের দেওয়া কথা আর রাখতে পারলাম না। সেদিন থেকে 3 বৌমাই লোটা নিয়ে মাঠে যাওয়া বন্ধ করে দেয়। তারা বাড়ির বাথরুম ব্যবহার করতে শুরু করে। সারদা দেবী তাদের পরিবর্তন দেখে অনেক খুশি হয়। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।